বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং ডেফিনেটলি এটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা বলার অপেক্ষা রাখে না। এবং আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিল যেভাবে আস্তে আস্তে করে নিজেদের রিদমটা ফিরে পাচ্ছে, অ্যাজ এ টিম একটা কালেকটিভ পারফরমেন্স দেওয়ার প্রচেষ্টা দেখা যাইতেছে, এবং কার্লো আনচেলত্তি যেভাবে এই দলটাকে ডাগ আউট থেকে লিড দিতেছেন, তাতে জাপানের বিপক্ষে ব্রাজিলের মোটামুটি সহজে একটা জয় তুলে ফেলা উচিত বা খুব একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করা উচিত না। কিন্তু ব্রাজিল যদি আগে থেকে একটা ওভার কনফিডেন্স নিয়ে বসে থাকে যে ভাই আমরা তো জাপানকে ইজিলি হারাই দিব, ওদেরকে নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকারই নেই, তাহলে একটা বড় অঘটন ঘটতে পারে। কজ জাপান গত 3-4 বছর ধরে যেভাবে একটা ডিসিপ্লিন ফুটবল খেলে, ওদের ভিতরে টিম কম্বিনেশন বা বন্ডিং এত ভালো, ওরা নিজেদের দিনে দুনিয়ার যে কোনো দলকে হারাই দিতে পারে। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো জাপানের শক্তিমত্তার জায়গা। জাপানের সব থেকে বড় শক্তির জায়গা হলো ওদের ডিসিপ্লিন। এই দলটার মতো এত ডিসিপ্লিন ফুটবল মনে হয় বিশ্বের আর কোনো দল খেলে না। এদের পাসিং এতটা নিখুঁত, এদের টিম কম্বিনেশনটা এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, যেটা বলার বাইরে। এদের খেলা দেখলে মনে হইতে থাকে যেন চেয়ে থাকি, মানে এদের খেলা এত সুন্দর। সুতরাং জাপান ডিসিপ্লিন ফুটবল খেলে আপনাকে হারাই দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এই দলটা এত দ্রুত কুইক কাউন্টারে যাইতে পারে, যেটা একেবারে মানে এশিয়ান কোন দল এত কুইক কাউন্টারে যাইতে পারে, বিদ্যুৎ গতিতে তারা কাউন্টারে চলে যেতে পারে, যেটা ব্রাজিলকে অনেক বেশি ভোগাইতে পারে। এন্ড থার্ডলি, ওদের কোচ, এই জিনিসটা অনেকেই হয়তোবা উল্লেখ করবে না, বাট ওদের কোচের মেবি উনি মনে হয় 8-9 বছর ধরে এই দলটার সাথে কাজ করতেছে। সুতরাং উনি এই দলটার একেবারে নখদর্পণে রাখেন, উনি সবকিছু জানেন এই দলটাকে কিভাবে খেলাইতে হবে, কোন প্লেয়ারকে কিভাবে খেলালে তার আউটপুটটা পাওয়া সম্ভব, সেটা উনি ভালো করে জানেন। এবং এই দলটার খেলা দেখে আমি যতটুকু বুঝছি, তাদের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি অনেক ভালো। তারা খুব সহজেই দেখা যাইতে পারে 4-2-3-1 চলে গেছে, 4-3-3 চলে গেছে, আবার খুব দ্রুত একেবারে 5-4-1 এরকম ফরমেশনে নামে যায়। তো এই যে কোচের একটা ফরমেশন, সেটার সাথে খেলোয়াড়দের সেট আপ, সেটার ভিতরে একটা টোটাল টিম কম্বিনেশন, সবকিছু মিলিয়ে জাপানকে অনেক বেশি একটা আপার হ্যান্ডে রাখতেছে যে কোনো টুর্নামেন্টে বাজিমাত করার জন্য। তবে জাপানের যে দুর্বলতা নাই সেটাও না, জাপানের সর্বপ্রথম যে দুর্বলতা সেটা হলো যে এদের ফিজিক্যালিটি। দেখেন, ওরা অনেক বেশি পরিশ্রম করতে পারে, তাতে নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এদের সাইজটা তো মোটামুটি এশিয়ানদের মতো এভারেজ একটা সাইজ, যেটা লাতিনদের মতো বা ইউরোপিয়ানদের মতো অনেক বেশি শক্তিশালী না, বা অনেক বেশি টল না, বা লম্বা চূড়া না। যার কারণে এরিয়ালে এই দলটা ধরা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে ব্রাজিল যদি সেট পিস গুলাকে প্রপারলি কাজে লাগাইতে পারে, যেমন ধরেন কর্নার, ফ্রি কিক, তখন কিন্তু হেডে ব্রাজিল গোল বের করে ফেলতে পারবে, এবং এইটা জাপানের একটা বড় ধরনের দুর্বলতা। আরেকটা যে দুর্বলতা আমি দেখছি ওদের খেলায়, সেটা হলো যে এরা যখন কুইক কাউন্টারে যায় খুবই ভালো অ্যাটাক করতে পারে, কিন্তু ফিনিশিং এ গিয়ে এদের যথেষ্ট দুর্বলতা আছে। তার মানে এরা ফিনিশটা যে অ্যাটাক গুলো করে ওইগুলা থেকে প্রপার একটা ফ্রুটফুল রেজাল্ট বের করতে পারে না, বিকজ ওদের অ্যাটাকিং জোনে একটা প্রপার স্ট্রাইকারের শর্টেজ আছে। তো এইটা ব্রাজিলকে একটু হলেও স্বস্তিতে রাখতে পারে। এবং লাস্টলি যে জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে জাপানের বিপক্ষে যদি আপনি হাই প্রেস ফুটবল খেলেন, তাহলে জাপানকে একেবারে হতভম্ব করে ফেলা সম্ভব, এবং এই জায়গাতে ওরা এলোমেলো হয়ে যায়। তো এইটা ব্রাজিলকে অবশ্যই মাথায় রাখতে হবে।